আমার জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, সাপোর্ট দেওয়ার মানুষ থেকে থাকে, আমার খারাপ সময় ভালো সময় শুধু আমার ওয়াইফ এই ছোট মানুষের মতো আগলে রাখতেছে। এতেশম স্টুডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গেস্টকে সাথে নিয়ে। আমি হচ্ছে মোহাম্মদ আপন ইসলাম রাব্বি। আমার মা মারা গেছে আমাকে 2 বছরের রেখে। তো আমি বড় হয়েছি আমার নানা নানির কাছে, দাদা দাদির কাছে। তো নানা নানিও অনেক আদর করতো, আমার দাদা দাদিও অনেক আদর করতো আমাকে। অনেক ভালো ছিল, দিন কাটছিল ভালো ভালো। তো বড় হয়েছি, আস্তে আস্তে বড় হওয়ার পরে ওর সাথে পরিচয়টা হয় আমার এক চাচা, তখন ছিল বাটন ফোন। আমার এক চাচা রং নাম্বারে কল দিয়ে প্রথম দিন কথা বলছে পাশের এলাকায়। চাচা বলতেছে আর কি, স্কুলে এখানে আসেন, আসলে হচ্ছে আপনাকে দেখবো। যে মেয়েটার সাথে পরিচয়, রং নাম্বারে, যে মেয়েটার সাথে রং নাম্বারে পরিচয়, চাচার পরিচয়। চাচা বলছে যে স্কুলের পাশে আসো। হ্যাঁ, স্কুলের পাশে আসো, স্কুলের পাশে আসো, চাচা বললো আর কি। তো আমরা বলতেছে যে চল আমার সাথে এক জায়গায়, চাচা ভাতিজা মিলে একটা মেয়ে দেখে আসি। হ্যাঁ, একটা মেয়ে দেখে আসি। তো এখন বললাম ঠিক আছে চলেন, মোটরসাইকেলের পিছনে উঠলাম, আমার নিয়ে গেল। চাচাও কখনো দেখে নাই মেয়েটারে, আমিও কখনো দেখি নাই। তা আপনারা এক জায়গায় নামাই দিয়ে বলছে তুই এখানে দাঁড়া, মোটরসাইকেলটা সামনের দিকে ঘুরে দিয়ে, কেউ যদি কিছু করে তুই মোটরসাইকেলে বসে থাক, মোটরসাইকেলটা টান দিবি, চলে যাবো, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় পালায় যেতে পারে। হ্যাঁ, তো বাইকেতে নেমে উনি একটু পিছনে গেছে। তো আমি মেয়েটারে দেখলাম, দেখার পরে চাচারে ডাক দিলাম যে চাচা তুমি কারে দেখতে আইছো না দেখতে আইছো আমার তো দেখার বিষয় নাই, তো আমি একটা মেয়ে দেখছি আমার খুব ভালো লেগে গেছে। কোনটা? আমি বলতেছি ওইটা। তো বলতেছে তুই দাঁড়া আগে আমারটা দেখি, আমি যেটা দেখতেছি নাকি ওইটা এইটা। তো আমি বলতেছি না, ওইটা এটা হবে কেন, যদি ওইটাও হয় তাও ওইটা আমার, ঠিক আছে, যদি এইটাও হয় চড় দখল করে ওকে, তারপর তাও এটা আমার। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। বয়সের গ্যাপ কেমন চাচা ভাতিজার? 3-4 বছরের। ওটা তো বন্ধুর মতোই। যাই হোক, তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি। তো কল দিছে আবার আমার ফোন দিয়ে, ওর ফোনে ব্যালেন্স ছিল না। তো আমি করছি কি, দেখি তাড়াতাড়ি ওই মেয়েটা আসছে কিনা। চাচাই যে মেয়েটারে কল দিছে, একটা কল দিছি, কল দিয়ে দিয়ে যে এই মেয়েটার ফোনই বাজতেছে। তা আমি ওরে কিছু বলি না, আমি পরে বলতেছি চাচা এদিকে আসো। কি? আমি কই মেয়ে তো ওইটাই, এইটা। কয় তুই এটা কি করলি? বলে আমি পছন্দ করছি, এখন আমি করছি মানে এটা আমার। পরে বলতেছে তোরা তো এইটা তো কথা ছিল না, মেয়ে দেখতেছি আমি, তুই পছন্দ করলি কেন? আমি কই তুমি তো দেখো নাই কখন, আমিও দেখি নাই, কথাও বলো নাই, যেহেতু আমার প্রথম দেখে পছন্দ হয়ে গেছে তাহলে এটা আমার। তখন চাচা আমার সাথে বলতেছে ঠিক আছে তুই দাঁড়া, মোটরসাইকেল স্টার্ট দিয়ে দেখতেছে যে আমার সাথে গাড়তার আমি করতে পারবো না। ওই স্টার্ট দিয়ে আমার ওইখানে রাখে চলে আসছে রাগে রাগে, যে আমি গেলাম রং নাম্বার একটা ফোন পাইছি। হ্যাঁ, বয়স আমার ভাটার দিকে যাচ্ছে, আমি যাচ্ছি মেয়ে দেখতে, আর এর মধ্যে ভাতিজা মেয়েটাকে পছন্দ করে ফেললো। পছন্দ করে তো ভাতিজাকে মারতেও পারে না, ধরতেও পারে না, মেয়ের কাছে যাইতে পারে না, বাধ্য হয়ে বাইক নিয়ে রাগে পালায় গেল। আমি আগে দাঁড়ায় আছি, ওই মেয়েটার সাথে আবার ওই মেয়ের ভাবি ছিল। তো মেয়েটা আমার বলতেছে যে আপনি কল দিছিলেন? আমি বলছি হ্যাঁ আমি কল দিছি। ওই ব্যক্তি আমি এটা বলি নাই, বলছি যে আমার ফোন দিয়েই কল দিছি। আচ্ছা, কয় আপনাকে দেখতে তো ভালোই লাগে। ওর ভাবি বলতেছে যে দেখতে তো ভালোই, কিন্তু আপনার বয়স কম। বললাম আচ্ছা ঠিক আছে, বয়স কম হলে সমস্যা নেই, আমি সবই বুঝি। আমি বলতেছি আমি সবই বুঝি, প্রেম ভালোবাসা আমি আগেও করছি, ছোটবেলা থেকে আমি একটু পাকা। এখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে এখানে কথা বলে না, সমস্যা হতে পারে, পরে কল দিন আমাকে, আপনাকে কল দিব। আপনার সাথে যে মোটরসাইকেল নিয়ে আসছে উনি কি চলে গেছে নাকি? আমাকে হ্যাঁ চলে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে আপনিও চলে যান, আমি চলে আসছি ওইখান থেকে। তো চাচার গল্প ঘুণাক্ষরে ওখানে বললেন না? আর বলি নাই, কিচ্ছু বলি নাই। বাসায় আসার পথে চাচার সাথে দোকানে দেখা, আমার ডাক দিছে এদিকে আয়। তোরে আমি নিয়ে গেছি কি কারণে, তুই করলি কি? তোরে নিয়ে গেছি যে আমি একটা মেয়ে দেখতে যাচ্ছি, আর তুই আমার ওই মেয়েরে পছন্দ করে বলো যে এই মেয়ে তোর লাগবে, তুই এখনো সময় আছে, এই মেয়ের কাছ থেকে সরে যা। আমি বলছি না আমি সরবো না, তুমি কি করবা করো, ঠিক আছে দেখ কে পায় দেখা যাবে। আমার বলতেছে আমার চাচা এই তুই পাস না আমি পাই। চাচা ভাতিজার যুদ্ধ শুরু হলো, হ্যাঁ, যে মেয়েকে আসলে পাইকে দেখা যায়, পাইকে দেখা যাক। তো এখন চাচার ওপেন চ্যালেঞ্জ, চাচা চ্যালেঞ্জ দিছে, আমিও চ্যালেঞ্জ দিছি, ঠিক আছে দেখি কে কি করতে পারে। তো ওই দিন রাত্রে 8টার দিকে কল দিছে মেয়েটার ভাবি, কল দিয়ে বলতেছে যে আপনি কি ওই যে ওই পিচ্ছি ছেলেটা? আমি বলছি হ্যাঁ আমি পিচ্ছি ছেলেটাই। বলছি হ্যাঁ আপনাকে পছন্দ হয়েছে? আমি কই তাহলে ওই যে আরেকটা যে ওইটা কে? আমি বলছি ওইটা আমার চাচা লাগে। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওরে ভাল লাগে নাই, ওর চেহারা জানি কেমন, আপনার ভাল লাগছে, ঠিক আছে। আমি বলছি আচ্ছা চাচার সাথে শুরু হবে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগলে ওর সাথে আর কথা বললেন না,
ওর নাম্বারে কল ওই লাইন বন্ধ করে দিচ্ছ তুমি এই ফাঁকে। এখন আমাকে বলতেছে ঠিক আছে তাহলে, তবে আমাদের একটা শর্ত আছে, আপনার সাথে কোনো রিলেশন না, ডাইরেক্ট বিয়ে করতে পারবেন? আমি বলছি যে হ্যাঁ বিয়ে তো অবশ্যই করতে পারবো, আচ্ছা দেখি আপনার সাহস আছে কিনা, বিয়ে করতে পারেন কিনা, আমি যেই দিন বলবো ওই দিন আসবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন ওই বাবি আর ওই মেয়েটা আমাদের বাড়িতে চলে আসছে। একদম চলে আসা ওরা না পরিচয় না দিয়ে বাড়িঘর পুরাটা ঘুরছে, ঘুরে মানুষের কাছে জিগায় টিগে খোঁজখবর নিয়ে আবার চলে গেছে। তো আমার চাচাই শুধু বদনাম বলে দিছে আমার, আর কেউ কোনো বদনাম বলে নাই। যাই হোক, চাচা ভাতিজার বয়সের পার্থক্য মাত্র 3 বছর, একসাথে ওরা পিঠাপিঠি বড় হয়, এই জন্য হয়তো অনেকটা বন্ধুর মতো এরা। তারপর এই কিছুদিন পর আমাকে চ্যালেঞ্জ দিছে আমার চাচা যে তোর আগে আমি ওটারে বিয়ে করবো। আমি বলছি ঠিক আছে দেখ কে বিয়ে করে। 1 সপ্তাহের ভিতরে আমি গিয়া বাবিরে বলতেছি আপনারা বিয়ের কথা বলছিলেন, চলেন বিয়ে করাই দেন। এটা তো বাজিতে জিতার জন্য না, হ্যাঁ, চাচার সাথে চ্যালেঞ্জে জিতার জন্য বিয়ে করবো। আমার ডাক দিছে, গেলাম, যাওয়ার পরে টাকা পয়সা যা কিছু লাগে সবকিছু দিয়া বিয়ে শাদী একদম পড়াই দিছে। 2 লক্ষ টাকা কাবিন দিছে। বিয়ে করাই দিয়ে বলতেছে এই যে বিয়ে পড়াই দিছি, বাবি বলতেছে বিয়ে পড়াই দিছি, এখন আপনি যখন আমি বলবো তখন আপনি ওরে নিয়ে যাবেন, এখন না। আমি বলছি আচ্ছা ঠিক আছে ওকে। তো হচ্ছে বিয়ের পরে আমার ডাকতো, যাইতাম ওদের বাড়িতে, যাইতাম মাঝে মধ্যে ওদের বাড়িতে মিষ্টি টিষ্টি নিয়ে যাইতাম, গিয়ে মিষ্টি দিয়ে বাড়ির লোকজন জেনে গেছে ওদের বাড়ি হচ্ছে 2টা, ওর বাবি আর ওর ভাইয়ের বাসায় থাকে, ওর ভাই থাকে বিদেশে। আমাকে ডাকতো, যাইতাম, কথা বলে আবার চলে আসতাম। এরকম সাধারণ একটা মেয়ের সাথে যেরকম কথা, এরকম কথা বলে চলে আসতাম। 3 বছর এইভাবে চলে গেছে আমাদের। আমার সময় বিয়ের খবর কি চাচা জানছে? যার সাথে তো হ্যাঁ জেনে ফেলছে। জানার পর উনি আমার সাথে কথা বলে নাই, ও রাগ করে লাস্ট বলছে কাজটা ঠিক করস নাই, আমি দেখে নিব তোরে, ঠিক আছে এটা বলছে আর কি। ওকে, তারপর হঠাৎ করে বলতেছে ভাবি যে আপনার বউ এখন আপনি নিয়ে যান, যে ওর বড় ভাই কিন্তু ওরা বিয়ে দিয়ে দিব। তখন আমার কোনো কাজ করতেছে না, আমার বউ আমার আনতে হবে। চাচা কি ফ্যামিলি সবাইকে জানিয়ে দিয়েছে যে তুমি বিয়ে করে ফেলেছো? এর মধ্যে স্পেশালি তোমার বাবা তখনো জানাই নাই, কারণ চাচার এরকম অনেক ঘটনা আমি জানি যেগুলো অনেক ডার্ক সাইডের গল্প আছে, যেটা একজন আরেকজনের সাক্ষী, এই ভয়ে জানাই নাই। তো হচ্ছে আমার বলল যে বৃহস্পতিবার একদিন যে আজকে কিন্তু আমার গায়ে হলুদ হবে। বলছি গায়ে হলুদ হবে কি বলবা তুমি, আমার বউ তোমার গায়ে হলুদ হবে, এটা কোনো কথা? আমি বলছি ঠিক আছে তাহলে ওর বাবিরে বলো যে ওর বাইরে বলতো সব ঘটনাগুলো বলতে বলো। ওর বাবি বলতেছে আমি যদি এখন বলি তাহলে আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে, আর যা করার আপনি করবেন। তো এখন ওর বাইরে আমি কল দিছি বৃহস্পতিবার রাত্রে যে এরকম ঘটনা ভাইয়া, আমরা তো বিয়ে করছি। পরে আমার নাম ঠিকানা সব জিজ্ঞেস করে আমার বলতেছে যে তুই যদি কালীগঞ্জ আসস তাহলে ধরে টুকরা করে শীতলক্ষা নদীর বাসায় দিব। আচ্ছা ঠিক আছে তাহলে দেখি, আপনি যদি আমার কথাটা না রাখেন তাহলে আপনার অনেক বড় ধরনের মান সম্মান হানি হতে পারে, তুই কি ক্ষতি করছ আমি দেখবো। তো বৃহস্পতিবারও আমি যাই নাই এই কথা শুনেও। শুক্রবারে সকালে বললাম ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো, আমার কাছে টাকা নাই। তো বাবি বলছে যে আমার কাছে 50,000 টাকা আছে, তুই এইটা নিয়ে এখন যা। আমার বাবি বলতেছে ও তো বিপদে পড়ে যাচ্ছে, হ্যাঁ কে করাইছে কাম, হ্যাঁ কে করাইছে, ওর সংসার গেল, তখন ওর সংসার যাবে। তো শুক্রবারে ও একদম তাড়াতাড়ি এখন বিয়ে দিয়ে দিব, সব ঠিক করে ফেলছে। আমি বলছি ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়াইছি, বুরকা পরাই দিছে ওর বাবি, 50,000 টাকা দিয়ে দিছে, ও চলে আসছে। আসার পরে ওরে নিয়ে আমি সিএনজিতে ওইটা চলে আসছি একদম। চলে আসছে, আসার সময় পুবাইলে আইসা দেখি যে বরযাত্রী এদিকে যাচ্ছে আর কি। আমার বউ বলতেছে যে এই যে দেখো এই গাড়িটা যাচ্ছে আমাদের বাড়িতে। ওই গাড়িতে যে লোকটা এভাবে বসে আছে, কি কপাল পোড়াইছো তুমি তার। এখন আমি চলে আসছি, চলে আসার পরে তো ওর ভাই আমাকে বলতেছে যে কল দিয়ে যে তুই এটা কি করছিস? আমি আপনি কি করতে চাইছিলেন? আমার বউ, আমার ওয়াইফ, আমি বললাম বিয়ে করছি, সব প্রমাণ আছে, আপনি কি করতেছেন? আপনার ভাইয়ের বউ আমার বিয়ে দিয়ে দিছে, কি বললি তুই? ভাই এখন তো ভাই ওরে ধরছে, ওই বাবিরে ধরছে, তুই এটা কি করছিলি, কারো জিজ্ঞেস করছিলি? এখন তো ওই বাবি আর আমার সাথে কথা বলে না। বিয়ে দেওয়া দিল, চাচা হিসেবে কম্পিটিটর ছিল, তাকে দূরে সরালো, বললো যে দেখতে ভালো না, তোকেই লাগবে। পালানোর সময় 50,000 টাকা হাতে দিয়ে দিল, তারে ফাঁসাই দিলি ভাই। কি করব, বলতে তো হবে, আমার কিভাবে প্রমাণটা তো দিতে হবে। আপনাদের লোকজন আছে, আপনাদের লোক আছে, আমি একা করি নাই কিছু। তারপর আমি আমার ওয়াইফকে নিয়ে চলে আসার পরে আমার দোকানটাও চলতেছে না, স্টুডিও চলতেছে না, তো দোকান ছেড়ে দিলাম। আমি হচ্ছে আমার টাকা পয়সা যা ছিল 6 মাসের মধ্যে আমার বউকে নিয়ে আনন্দ ফুর্তি করে শেষ করে ফেলছি, খাওয়া দাওয়া কোনো কাজ করি নাই। তো এখন আমি কি করব, চাকরি করতে হবে, টাকা শেষ হয়ে গেছে, তো আমাকে কোনো জায়গায় জব দিচ্ছে না। হঠাৎ করে আমার বউ প্রেগনেন্ট, এখন আমাকে যে সাহায্য করবে 2 টাকা দিয়ে এরকম কোনো মানুষ নাই, সময় হয়ে গেছে, তখন ওর সিজার করতে হবে, নর্মালে হবে না।
তো এখন আমি আমার বউর ব্লাড হচ্ছে আপনার ও নেগেটিভ, টাফ হ্যাঁ কালেক্ট করা। হসপিটাল ওইখানে বলতেছে যে আমাদের এখানে রক্ত নাই, আপনার ওয়াইফের রক্ত কম আছে, আমরা পারবো না, আপনি হচ্ছে উত্তরাতে নিয়ে যান বাংলাদেশ মেডিকেল, অনেক সমস্যা, মানে অনেক ভয়াবহ অবস্থা। আমি বললাম যে এতক্ষণ বলেন নাই কি, আমার 3-4 ঘন্টা বসায় রেখে এতক্ষণ বলেন নাই কেন? উত্তেজিত হয়ে গেছি আমি। হঠাৎ করে আল্লাহর একটা এই গোরাশাল থেকে একজনের কল দিয়ে বলতেছে যে ওইখানে নিয়ে যান, একটা ডাক্তার আছে, তাড়াতাড়ি নিয়ে যান, চিকিৎসাটা করতে পারবে। তো নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি যখন বিল নিয়ে কথা হইতেছে, এই 1 মিনিটের ভিতরে আমার বলতেছে যে রাব্বিকে। আমি বললাম আমি, যে আপনার মেয়ে হয়েছে। তো বিশ্বাস করবেন না, মানে ওই দিনই মনে হয়েছে যে আমি সুখে মানে কান্না করছি। এর চাইতে সুখ, মানে প্রথম সন্তানকে কোলে নেওয়ার মতন সুখ, আনন্দ, মানে পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমি সব ভুলে গেছি। তো এখন আমি আমার বাচ্চাকে নিয়ে ওইখানে প্রায় অনেক টাকাই খরচ হয়েছে, আমার কাছে কোনোই টাকা ছিল না, ওই টাকাটা আমি ধার করে নিয়ে আসছি। ততদিনে শ্বশুর বাড়ির লোকজন কি মেনে নিয়েছে সম্পর্কটাকে? মেনে নিলে তো আসতোই, মেনে নিছে ওইভাবে যে নিজে বুঝে নেই, এটা একটা স্টাইল আর কি, হ্যাঁ, দায়িত্ব এড়ানোর। তো আমি হচ্ছে আমার এই বেবিটা আসার পরে 80,000 টাকার মতো রেন্ট করে ফেলছি আমি। 80,000 টাকা। আমি জবটা ওই সময় যাই না, কারণ ওরে দেখাশোনা করার মতো কেউ নাই, আমার তো মা নাই। তো এখন এই সমস্ত কাজ প্রায় 6 মাস আমি করছি, বাড়ির কাজ, বাড়ির যা কাজ আছে সব। ওরে যতটা কেয়ার করা, আমার বাচ্চাকে যতটুকু কেয়ার করা, মানে বাচ্চার যেভাবে কেয়ার করে সব সব। তুমি তার মা, তুমি তার বাপ। তখন আমি তখন এমনকি আমার ওয়াইফকেও খাবার, ওষুধ, কোনো কিছুর কমতি দেয় নাই, রেন্ট করে হইলে আমি করছি। বুঝতে পারছি। কেউ আমাকে কোনো দিক থেকে সাপোর্ট দেয় নাই। তখন আমার মনে সর্বপ্রথমে একটা যেটা চলছিল, যে আমার সব দিকে শেষ হলে একটা দিক আছে, সেটা হচ্ছে আমার নানির বাড়ি। যে আমার নানুর বাড়ি যাব, নানার কাছে গিয়ে বলবো নানা আমার এই সমস্যার সমাধানটা করে দিবে। তো আমি নানার বাড়ি গেলাম, নানার কাছে বললাম যে নানা আমার এরকম সমস্যা হয়েছে, আমার 30,000 টাকা হলো দেন। আমার নানা আমাকে দেয় নাই তখন। তারপর সবার কাছে চাইছি আমি, হ্যাঁ, সবাই দেখতেছে সমস্যা, কেউ দেয় নাই। মেয়ের বয়স প্রায় 1 বছর হয়ে যাইতেছে, এখন কি করব? এখন আমি ওরে বললাম যে তুমি তোমাদের বাড়িতে যাও। আমি এই শহর থেকে রাগ অভিমানে, যে আমার নানা বাড়িও সহযোগিতা করলো না, বা আমার আশেপাশের কেউ করলো না, কিন্তু সবার সামর্থ্য আছে, সবার এবিলিটি আছে আমাকে সহযোগিতা করার। তো আমি চলে গেলাম একদম চট্টগ্রামে একটা জায়গায়, একটা মেসের মধ্যে উঠছি, কাজ শুরু করছি। পরে উনি আমাকে 4,000 টাকা দেয়। 4,000 টাকা দেয়। এখন আমি কি করবো? 4,000 টাকা দিয়ে আমার আর বউ বাচ্চা কি তার মায়ের বাসায়? হ্যাঁ, তার মায়ের বাসায়। তোমাকে তো খরচ পাঠাতে হবে। হ্যাঁ, খরচ পাঠাতে হবে। আমার মেয়েরই তো দুধের খরচই হয় না 4,000 টাকায়। তো আমি একটা সাহস করে ম্যাচ দিয়ে দিছি, একটা ওনার চাইতে একটু সামনে। যখন শুরু করছি 76 জন লোক ছিল। তো বিজনেস শুরু করার সাথে সাথেই আমি আমার ওয়াইফকে আর আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম চিটাং। হ্যাঁ, চিটাং নিয়ে গেছিলাম। তো ওইখানে চলতেছে, থাকতেছি, বিজনেস চলছে মোটামুটি ভালোই। প্রফিট আমার থাকতো 70 থেকে 80,000 টাকা প্রফিট করতে তুমি পার মান্থ। হঠাৎ করে করোনা চলে আসছে। তো করোনা চলে আসছে পরে ব্যবসা একদম ড্যাম হয়ে গেছে। আমি আবার টুকটাক ভিডিও করতাম, ফেসবুকে, ইউটিউবে ভিডিও করতাম। ওইখান থেকে দেখি ভালো টাকা আসে। আমি বললাম যে তাহলে এখান থেকে যেহেতু ঘরে বসে আসে, তা আমি এই বিজনেসটা এইভাবে এতটুকু থাক, আমি এইখানে একটু সময় দিই, এখানেও দিই। তো এরকম চলতেছি, এই ফেসবুক থেকেও টাকা আসতেছে আমার। তো হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে। ওই ম্যাচ থেকে 2টা ফোন চুরি হয়। তো চুরি হওয়ার পরে আমি হচ্ছে কি একটা জিডি করি। 15 দিন যাওয়ার পরে এলাকার ছেলেরা দইরা প্রায় 1,20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিছে। আমার মেয়ের সামনে আমাকে থাপ্পড় দিছিল। 1,20,000 টাকা। তুই যেহেতু দায়িত্বে আছিস, তোর দায়িত্ব এই টাকাটা তোর দায়িত্বে, হ্যাঁ, তুই দিবি। আরো টাকা দিতে হইতো। আমি এর আগে চলে আসছি, প্রায় আমার রুমের ভিতরে 2 লক্ষ টাকার উপরের জিনিস ছিল, ওইগুলো রাইখে চলে আসছি, কারণ বলছিল আমার মেয়ের অপহরণ করবে। এখন আমি আর কি বলবো? তো আমার অনেকে বললো এখানে আর তুমি আইসো না, অনেক ঝামেলা হবে। আমার যে কি বলবো আমি তখন, আমার বাচ্চাটা শুধু আমার চোখের দিকে তাকাই রয়েছে, বাবা কি হয়েছে বলো, কি হয়েছে? হ্যাঁ, আমার ড্রেসিং টেবিলটা আনবা না? আমার বলতেছে। আমি বলছি আনবো, তুমি টেনশন করো না, আনবো। তারপর তুমি এখন কি করতেছো? এখন আমি ঢাকাতে আসছি, আইসা হচ্ছে গিয়ে 2 মাস যাবত ফেসবুক থেকে যা টাকা আসতেছে ওইটা দিয়ে চলতেছি। এখন আবার খালি হাত থেকে শুরু করেছো, রাইট? জি, আবার শুরু করতে হবে। বাট তোমার ফাইটের সবচেয়ে বড় যেটা সহযোদ্ধা তোমার সঙ্গিনী? আমার ফাইটের সবচাইতে বড় সহযোদ্ধা হচ্ছে আমার জীবন সঙ্গী। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট দিছে। আসলে কি বলবো, এটা বর্তমান জেনারেশনের মেয়েদের চাইতে অন্যরকম। ওরা আমি বলছি যে তুমি কোনো ফেসবুক চালাইতে পারবে না। ওরা এখন পর্যন্ত কোনো নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট নাই। ওরে আমি যেইটা কিনা দেই ও ওইটাই পরে। ও আমারে জিজ্ঞেস করবো যে তোমার পছন্দের নিয়ে আসো,
এখনো পর্যন্ত প্রায় 12 বছরের উপরে হয়ে গেছে আমাদের। একবার ভালো রাখতেছি, খারাপ রাখতেছি, ও আমাকে সাপোর্ট দিতেছে, সব অবস্থায় মানিয়ে নিচ্ছে। সব অবস্থায় মানিয়ে নিচ্ছে। ইউ আর ভেরি মাচ লাকি পারসন ব্রাদার। আমার জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, সাপোর্ট দেওয়ার মানুষ থেকে থাকে, আমার খারাপ সময় ভালো সময় শুধু আমার ওয়াইফ এই ছোট মানুষের মতো আগলে রাখতেছে। এখনো পর্যন্ত ওর কোনো ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই। মাঝে মধ্যে তাকাই ওর দিকে, ওর চোখের দিকে তাকায় যে ও আসলে কি মানুষ নাকি। আমি আমার ভুলের জন্য আমার সন্তান, আমার ওয়াইফ দিনের পর দিন, বছরের পর বছর এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে, অথচ ওরা আমার কোনো রিয়াকশন নেই ওদের মধ্যে। ওরা আমার আরো সাপোর্ট দিচ্ছে। আমার ওয়াইফ ও 8 বছর যাবত নিজের বাড়িতে যাইতে পারতেছে না। কি বলবো ওর কথা, আমি আর ওর কথা বলে শেষ করা যাবে না। এখন সর্বশেষ আমি আমার ওয়াইফকে এটাই বলতে চাই যে আমি তোমার কতটা ভালোবাসা দিতে পারছি জানি না, তুমি আমার অনেক ভালোবাসো এটা আমি জানি। এভাবেই তুমি যতদিন পর্যন্ত আমি থাকবো, আমার পাশে যদি থাকো, যত বাধা আসুক না কেন, একবার থেমে গিয়ে উঠে যাই, উঠে গিয়ে থেমে যাই। তুমি যতদিন পর্যন্ত থাকবা, তুমি থাকলে আমি সবসময় যুদ্ধ করে যেতে পারবো, এবং তোমার জন্যই আমি এখনো পর্যন্ত শক্তি পাই, সাহস পাই। এভাবেই তুমি আমার সবসময় ভালোবেসে যাইবা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার হাজবেন্ড রাব্বি আমাদের সাথে আজকে প্রোগ্রামে ছিল। আমি যখন আপনার সম্বন্ধে কথা বলতে বললাম, আপনার স্বামী শুধু বলল যে আমি যখন যে অবস্থাতে রেখেছি কোনো কমপ্লেন করেনি। এই পৃথিবীতে এ ধরনের, এই জেনারেশনে এই ধরনের মেয়ে বড় বড় কপালের ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাকে ছোটোবেলায় হয়তো মাহারা করেছে, কিন্তু বইয়ের আদলে যে মানুষটাকে আমার জীবনে পাঠাইছে ওর কারণে আমি টিকে আছি। বারবার উঠতেছি, বারবার পড়তেছি, আবার দাঁড়াচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি তার সাথে। ওকে, আমি অনেক ভালো একটা মানুষ পাইছি আমার জীবনে। আমার হাজবেন্ড অনেক ভালো, আমি অনেক ভালো একটা মানুষ পাইছি আমার জীবনে। ওই সবকিছু ঠিক আছে। সহজ কথা, সহজ উত্তর। এভাবেই থাকুক, দুজন মিলে একসাথে ভালো থাকুক, জীবনটাকে তারা অনেক বড় করে বাঁচুক। ওকে, জান্নাতুল মামা, এ হচ্ছে আমার মেয়ে। তো আমি এখন আসছি, ঢাকাতে আসছি, ও খুব বোরিং ফিল করতেছে। ওর মন মানসিকতা খুব খারাপ, মানে থাকছে একরকম ভাবে। এখন আমরা থাকি একটা তোষক বিছায়া ফ্লোরের মধ্যে থাকতেছি, ও দেখতেছে যে কিভাবে চলতেছি, কিভাবে থাইকেছে জন্মের পর থেকে এখন কিভাবে থাকতেছে। এখন ওর ভিতরে একটা মানে আনইজি ফিল করতেছে, ও কেমন জানি করতেছে। জান, বাবা কি চায় যে মামা কি হোক, বড় হয়ে কি স্বপ্ন দেখে? ডাক্তার। ডাক্তার হয়, ডাক্তার, আর না হয় আর্মি অফিসার। চাচু আরেকটা কথা যোগ দিল, আমরা চাই যে এই বিভিন্ন রকমের সংগ্রাম আবারও সংগ্রাম করে ঘুরে দাঁড়াবে, এ ব্যাপারে মিনিমাম কোনো সন্দেহ আমাদের নাই, এবং অনেক বড় করে সে আবারও বাঁচবে ডেফিনেটলি। এবং আপনাদের কাছে যে কষ্টের গল্প আপনাদের কাছে যখন পৌঁছায়, যেমন এটা আমাদের দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়, হয়তো আজ হয়তো আপনাদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং দারুণ ভালো লাগার একটা গল্প পৌঁছে যাবে যে পার্টনার যখন ভালো হয়, সঙ্গী যখন ভালো হয়, তখন যে কোনো অবস্থাতেই ভালো থাকা যায়, ইভেন পাথরে ফুল ফোটানো যায়। বিদায় নিচ্ছে আজ।